আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। অতীতে দলীয় স্বার্থে সংবিধান ব্যবহারের অভিযোগ এনে মূলনীতি প্রয়োজন কিনা এনসিপির প্রশ্ন। গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশনের তাগিদ। দেশের মানুষকে ভবিষ্যৎ ঠিক করতে হবে বললেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রয়েছে উল্লেখ করে গণতন্ত্রের বিকল্প কিছুই হতে পারে না বলে মন্তব্য। এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওড় এলাকায় কৃষি বৈচিত্র্যের প্রসার, মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। সংবিধানে আদৌ কোনো মূলনীতি থাকা দরকার কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭২-এর সংবিধান ও এর পরবর্তীতে সংবিধান সংশোধনীগুলো দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। এক ব্যক্তি যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে না পারেন, সংবিধানে সেই বিধান রাখা সহ বিভিন্ন সুপারিশ দিয়েছে এনসিপি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্থায়ী রূপ দিতে রাষ্ট্র সংস্কারে ঐকমত্যের উপর তাগিদ দিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তাফুমিল ইসলাম জানাচ্ছেন। সকাল 10:30টায় সংসদ ভবনের এলডি হলে সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল। আলোচনার শুরুর আগে সূচনা বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক এবং ঐকমত্য কমিশনের সহসভাপতি। যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ বিভিন্ন সুপারিশ তুলে ধরে এনসিপি। তো একটা সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারের যে ট্রানজিশনটা কিভাবে হবে, এই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যাতে করে আমরা অতীতের আমাদের যেই জাতীয় যে দুঃখ স্মৃতিগুলো রয়েছে সেগুলোকে আমরা হচ্ছে আর কখনোই পুনরাবৃত্তি না হয়। আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলছি এবং বাংলাদেশের যে বর্তমান সংবিধান আছে সেই সংবিধানের মৌলিক সংস্কারের কথা আমরা বলছি। সেই প্রেক্ষাপটে কিভাবে নতুন করে একটি সংবিধান পুনর্লেখন করা যায়। বিকেল 4:05টায় বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের প্রস্তাবিত সরকার ব্যবস্থা নিয়ে কথা বলেন। কোনো দল ও গোষ্ঠীর স্বার্থে সংস্কার আটকে গেলে জনগণ আবারও রাস্তায় নামবে বলে সতর্ক করেন তিনি। সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি, যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের প্রস্তাব দিয়েছে এনসিপি। নির্বাচন পেছানোর পক্ষে না থাকলেও জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের রোডম্যাপ দিয়েই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে তিনি জানান, সংস্কার কমিশনের প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছেও নিয়ে যাওয়া হবে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন হক। সে সময় কমিশনের সদস্য ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহিন সুলতান, অ্যাডভোকেট কামরুন নাহার, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আক্তার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, এশীয় উন্নয়ন ব্যাংকের সাবেক সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতান এবং শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা উপস্থিত ছিলেন। আমরা জানি বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের আমলে নারীদের জন্য নানান রকম পদক্ষেপ নেওয়া হয়েছে, নানান রকম কর্মসূচি নেওয়া হয়েছে। তার অনেকগুলো সফল হয়েছে, অনেকগুলো সফল হয়নি। তো আমরা সেটারও একটা বিশ্লেষণ দাঁড় করিয়েছি
এবং আমরা সেটা দেখার চেষ্টা করেছি কোন ধরনের কর্মসূচি আসলে দরকার, বিশেষ করে যদি সত্যিকারের সংস্কার আনতে হয় এবং মৌলিক সংস্কার আনতে হয় এবং যেগুলি নাকি টেকসই সংস্কার হবে সেগুলো যদি আনতে হয় তাহলে কি করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত, চীন কিংবা আমেরিকা বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করে দেবে না, দেশের মানুষকেই ঠিক করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা আছে উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্রের বিকল্প কিছুই হতে পারে না, তবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা ভালো হবে না। রিজভী নওয়াজ জানাচ্ছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বন্ধুবর এবং সতীর্থ প্রয়াত রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের নামে শিক্ষাবৃত্তির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধি শিরোনামের সেশনে সশরীরে উপস্থিত থাকতে না পেরে আরেক বন্ধু অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ শুভেচ্ছা বার্তা পাঠান। বহুত্ববাদের কথা বলতে গিয়ে জাতীয় নেতাদের মধ্যে মৌলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, মাহবুবুল্লাহর অবদান স্মরণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান বিএনপি মহাসচিব। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। আরেক সেশনে প্যানেল আলোচনায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের স্পিরিট অনেক রাজনৈতিক দল বুঝতে পারছে না বলেই তারা নির্বাচন চাচ্ছে। আমাদের ছেলেমেয়েরা, এই তরুণের রেভলিউশনারিজরা দেয়ালে দেয়ালে লিখেছে। আমি যেহেতু পলিটিক্যাল কারণে সারা বাংলাদেশে যাই, সারা দেশ সফর করি, আই রিড দ্য ওয়াল রাইটিংস ভেরি ক্লোজলি। আমি কোথাও একটা ওয়াল রাইটিং দেখি নাই যে অবিলম্বে নির্বাচন দেন। ওই সেশনে প্রধান অতিথি পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বলেন, আমরা একটা ক্রস রোডে দাঁড়িয়ে এক প্রজন্ম আরেক প্রজন্মের ভাষা বোঝার চেষ্টা করছি। কেন তরুণেরা আমাদেরকে একটা 5ই আগস্ট এনে দিতে পারলো? কারণ তারা সকল মোহের ঊর্ধ্বে গিয়ে ভয়কে জয় করে রাস্তায় দাঁড়িয়েছিল। এই ভয়টাকে আমরা জয় করতে পারি না, কারণ আমরা যে গভর্নেন্সে অভ্যস্ত, সেই গভর্নেন্স আমাদেরকে ভয়কে জয় করার কথা শেখায় না, বরং ব্যালেন্সের কথা শেখায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম ফিউচার লিডার্স স্কলার সম্মাননা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওর এলাকা, যেখানে বছরের বেশিরভাগ সময় পানি থাকায় সারা বছরে ধানের এক ফলনই ছিল কৃষকের ভরসা, সেখানে প্রসার ঘটছে কৃষি বৈচিত্র্যের। তবে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারে আশঙ্কা দেখা দিয়েছে হাওরের প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। দিগন্ত বিস্তৃত এই অঞ্চল দেশের অন্যতম ভূপ্রকৃতির হাওর এলাকা। একসময় এই জনপদে চাষ হতো শতাধিক প্রজাতির দেশীয় ধান। দেশে প্রায় 20% ধানের চাহিদা মেটানো হতো এই অঞ্চল থেকে। কিন্তু জলবায়ু পরিবর্তন আর অপরিকল্পিত উন্নয়নে হাওরের প্রকৃতি আজ বিপর্যস্ত। আগে হাওর পানি এখানে আমরা যেখানে দাঁড়াইলাছি এখানে মাথার উপরে পানি হইতো। আমরা জাল দড়ি বাইতাম, মাছ বিক্রি করতাম, বা বিভিন্ন ধরনের আমার মতো অনেক আছে মাছ টাছ ব্যস্ত চলতে পারছে। এখন পানিও হয় না, বিভিন্ন সুইচ গেট হয়ে গেছি গা, বেরিবাদ হয়ে গেছি গা। অনেকের মতো বানিয়াচংয়ের কৃষক এনামুল হক ধানভিত্তিক কৃষি থেকে সরে এসে গড়ে তুলছেন বৈচিত্র্যময় সবজির খামার। এদিকে যা দেখুন ওই যে লোকে কাজ করতেছে, ওইটাও আপনার? জি, এই সাইডে নাগামরিচ আছে প্রায় 3 কেয়ার, টমেটো আছে, মধ্যে কাঁচামরিচ আছে, মিষ্টি কুমড়া আছে, এই সাইড যা আছে সম্পূর্ণ। ধান করলে মনে করো লাভ হইতো আমরা 2000 বা 3000, আর সবজি চাষ করলে আমরা লাভ হইতাছে মনে করো লাখ টাকা হইতাছে, 50,000 হইতাছে। মানে 2 বছর পরে এলে তো আমি দেখবো যে ধান থাকবে না। তবে লাভজনক হলেও এর আছে পরিবেশগত ঝুঁকি। শাকসবজি করছেন, চাষবাস করতেছেন, ট্রাক্টর চালাচ্ছেন, ওদিকে অনেকে হাওরে পুকুর কাটতেছে, এটা প্রকৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে না? নষ্ট হয়ে গেলেও স্যার উপায় কি? আমরা তো একটা করে হাইতে হইব, আমরা তো বাঁচতে হইব। দেখতেছি যেটা লাভজনক এটা তো যাইতে হইব। হাওরের যে নিজস্ব গতি প্রকৃতি সেটাকে ব্যাহত হচ্ছে তাদের এই চাষ ব্যবস্থায়, কিন্তু জীবন ধারণ তো আগে। কৃষক বলছেন
যে হাওরে প্রয়োজনে অপ্রয়োজনীয় যে সমস্ত বাঁধগুলো তৈরি হচ্ছে সেগুলোই এই বিপর্যয়ের প্রধান কারণ। তাদের বক্তব্য সরকারের এই বিষয়ে সুনির্দিষ্ট নীতি পরিকল্পনা খুব দরকার। হবিগঞ্জের বালিয়াচংয়ের গাছগুড়ি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত ৯টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবারে বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট। নিহত ১.৫ বছরে উপত্যকায় সরকারি হিসেবে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫১,০০০। রাজধানীতে ইএন গ্লোবাল এডুকেশনের আয়োজনে আন্তর্জাতিক শিক্ষা মেলা হয়েছে। মেলায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। মেলায় শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ এবং ক্যারিয়ার পরিকল্পনার বিষয়ে জানতে পেরেছেন শিক্ষার্থীরা। আয়োজক প্রতিষ্ঠান জানায়, শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার সাথে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গত ১.৫ বছরে উপত্যকাটিতে সরকারি হিসেবে নিহতের সংখ্যা ৫১,০০০ ছাড়িয়েছে। যদিও বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা আরও বেশি। আহত হয়েছেন প্রায় ১,১৭,০০০ মানুষ। হতাহতদের মধ্যে ৫৬% নারী ও শিশু। শুক্রবার যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। শুক্রবার গাজার মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালায় ইসরায়েল। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার কাছে ঘাঁটি গেড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, তারা যুদ্ধের লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চলতি বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম আউন্স প্রতি $৩,৭০০ উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান মার্কস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের জেরে বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই পূর্বাভাস দিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর মধ্যে মন্দা হলে বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম আউন্স প্রতি $৩,৮৮০ উঠতে পারে। বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দেশের বাজারেও স্বর্ণের দাম প্রতিনিয়ত বাড়ছে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে পর আমন্ত্রণ আরো একবার। এবারে খেলার খবর। হাওর এলাকায় কৃষি বৈচিত্র্যের প্রসার, মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।